সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক কলামিস্ট জিয়া আহমেদ, বাম দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আফাজউদ্দিন বিপ্লব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 পিলখানার ঘটনায় অডিও ভিডিও পাওয়া গেছে। 2010 আরও 200 এসআই নিয়োগ, তদবির চাপ বাড়ছে। 2011 ভেতর বাহিরের চাপে ভালো নেই অর্থনীতি, আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ। 2013 সংখ্যালঘুর বাড়িতে আগুন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ দাখিল। 2014 ব্যাপক সহিংসতা, নিহত 4। ঘোষের টাকা 20 কোটি কাগজে লিখে কর্তাদের ভাগাভাগি, চাঁদপুরে নদী রক্ষা প্রকল্প। 2015 সালাউদ্দিন নিখোঁজের বিষয়ে শিগগিরই তথ্য উদ্ঘাটন হবে। এবার ডক্টর ইউনূসের দান নিয়ে প্রশ্ন কর বিভাগের। 2016 ক্ষোভে উত্তাল কুমিল্লা, কলেজ ছাত্রী তনু ধর্ষণ ও হত্যায় জড়িতরা 4 দিনেও অধরা। 2017 সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি জামায়াতের জয়। 2018 অসম্ভবকে সম্ভব করে তাঁর সুপারিশ, বাঁশখালীর সাংসদ। 2019 বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারল বাস চালক। 2020 $1500 কোটি পোশাকের ক্রয়াদেশ স্থগিত। 2021 হঠাৎ বিরোধী দল জাতীয় পার্টি। রূপগঞ্জে 2 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাট মন্ত্রীর মামলা। 2022 র্যাবের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, জটিল প্রক্রিয়া। 40 নিত্যপণ্যের দাম যৌক্তিক মূল্য নির্ধারণ, খুচরা বাজারে আরও বেশি। 2023 রোজা রেখে নামাজ পড়ে ভূমি দখল করলে আমল হবে না, ভূমিমন্ত্রী। শুরুতেই যাচ্ছি আলোচক জিয়া আহমেদের কাছে। জিয়া আহমেদ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম পিলখানার ঘটনায় অডিও ভিডিও পাওয়া গেছে। দৈনিক প্রথম আলোর খবর। সম্প্রতি নতুন করে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। যে ঘটনাটি ফ্যাসিবাদের অপকর্মের সূচনা করেছিল, এর সঠিক বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কতটুকু আশাবাদী? যদিও অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই বিষয়টি নিয়ে তারা সঠিক তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দৃষ্টান্তমূলক একটা বিচার করবেন। আপনিও তো একজন নিরাপত্তা বিশ্লেষক এবং নিরাপত্তা নিয়ে কাজ করেন, আপনি কতটুকু আশাবাদী? যদিও বিচারাধীন বিষয় নিয়ে অত বেশি আলোচনা করবার সুযোগ নেই, তারপরেও দিনলিপির খাতিরে আমাদের কিছুটা আলোচনা চলেই আসে। 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে আপনার আওয়ামী লীগ সরকার আসার 54 বা 56 দিনের মাথায় এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানো হলো, যে ঘটনার মাধ্যমে পুরো বিডিআর এর কমান্ড স্ট্রাকচারকে একবারে ধ্বংস করে ফেলে দেওয়া হলো। পুরো বিডিআর এর ডিজি থেকে শুরু করে মাঠ পর্যায়ের ক্যাপ্টেন পর্যন্ত সব পর্যায়ের অফিসার, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হলো। প্রথম আলোর যে কথাটা বললেন যে তাদের কাছে অডিও ভিডিও রিপোর্ট তারা পেয়েছে, এরকম জিনিসগুলো কিন্তু আমরা সেই সময়ের যে টিভি চ্যানেলে যেগুলি প্রচারিত হয়েছিল সেইখান থেকেও আমরা অনেকখানি আমরা জানি, মানে অনেক আলামত কিন্তু দৃশ্যমান ছিল আলামতগুলো, এবং সংবাদপত্র কিংবা মিডিয়া জগৎ থেকেও তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল। এটা আপনারা মনে করে দেখবেন যে সে সময় মুন্নি সাহা তার একটা লাইভ টিম নিয়ে যে তাদেরকে উস্কানিমূলক প্রশ্ন করেছেন, লিডিং কোশ্চেন করেছেন, যার মাধ্যমে তারা আরো উত্তেজিত হয়েছে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে এই জিনিসটাকে অনেক আগেই প্রথম সময়ে মানে স্তীমিত করা কিংবা থামিয়ে দেওয়া সম্ভব ছিল, সেটাকে করা হয়নি।
করা হয়নি কেন সেটার বিষয়ে এখন বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের তখনকার রাষ্ট্রদূত টেলিফোন কল করেছিলেন, যে বাহিনীটা আমাদের দেশ রক্ষার কাজে প্রথম লাইন অফ ডিফেন্স, বিডিআর ছিল তখন হচ্ছে আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী, সেই বাহিনীটার কমান্ড স্ট্রাকচার এবং তাদের মনোবলকে একদম ধ্বংস করে মানে দিয়েছে। এখন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই মামলাটিকে গুরুত্ব দিচ্ছে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে আমরা তো আশাবাদী হতে পারি যে এর ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। অবশ্যই কারণ হলো যে আপনার সবচেয়ে বড় জিনিস যেটা, যে বাংলাদেশের মানে যে কয়জন জেনারেল যারা তাদের কাজের মাধ্যমে আপনার জনগণের মনে জায়গা করে নিয়েছেন, তার মধ্যে একজন হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব। তিনি একসময় বিডিআর এর ডিজি ছিলেন এবং তার সময় আমরা আমাদের উপর যে প্রতিবেশীদের অত্যাচার, হামলা, সেই জিনিসগুলো আমরা একটা প্রশংসিত ভূমিকা, তাদের প্রশংসিত ভূমিকা তো অবশ্যই ছিল। এবং এইখানে যারা আপনার নিহত হয়েছিলেন যে 25শে ফেব্রুয়ারি 2009 সালে, তার মধ্যে তার কমান্ডে থাকা বেশ কয়েকজন কর্মকর্তাও আছেন। গত বছর 2024 সালের 26শে ডিসেম্বর সম্ভবত আপনার জনাব মেজর জেনারেল ফজলুর রহমানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী এবং জনাব ফজলুর রহমানের যে কার্যকলাপ এবং তার যে প্রিভিয়াস রেকর্ড, সেটার উপর আমি অসম্ভব আস্থাশীল এবং আমি মনে করি যে তিনি এবং এই সরকার যেভাবে এটাকে চাচ্ছে যে এটার একটা ঘটনাটার পিছনে কি ছিল সেই জিনিসটাকে বের করে নিয়ে আসতে এবং এটার সাথে যারা যেসব দুষ্ট মন এবং দুষ্ট মানুষ জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে। মেজর জেনারেল ফজলুর রহমানের চেয়ে ভালো এই মুহূর্তে আর কোন কর্মকর্তা অবসরপ্রাপ্ত এই মুহূর্তে ছিলেন না। সো আমি খুবই আশাবাদী। জিয়া ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো আফাজউদ্দিন বিপ্লব একই বিষয়ে আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনতে চাই, অন্য বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। প্রথম থেকেই একটা বিতর্ক ছিল, যারা বিশেষ করে ভুক্তভোগীদের পরিবার, তাদের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে না, এটা সঠিক তদন্ত হচ্ছে না। যেহেতু এখন বর্তমান সরকার যে একটা নতুন তদন্ত কমিশন গঠন করেছে, এই ব্যাপারে সবাই আশাবাদী। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ভূমিকা, যে ইতিহাসের একেবারে মনে করেন সোনালী হরফে লেখা থাকবে, তাদের এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে রোল, সেটি অবশ্যই এক ধরনের পজিটিভ এবং সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা কিন্তু আরো বেড়ে গেছে। ঠিক এই বিষয় সহ আরো বেশ কিছু ইস্যুকে সামনে ফেলে এখনো কিন্তু আবারও বিতর্কিত করবার ষড়যন্ত্র কিন্তু চলছে। শাহবাগে আন্দোলনকারীরা, এর আগে হিজবুত তাহরির, এদেরকে দিয়ে বিভিন্ন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য এগিয়ে এসছে। সেনাবাহিনী আবার মানুষের মনে আবারও সেই জায়গা করে নিয়েছে এবং আশা করি বাকি সময়টা তারা এভাবেই মানুষের পাশে থাকবে। আর এই বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বিচার একটা সুষ্ঠু মানে একটা ন্যায় বিচার হবে, সে ব্যাপারে সবাই আশাবাদী। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম দৈনিক জনকণ্ঠের খবর, সেটি হচ্ছে ঘুষের টাকা 20 কোটি কাগজে লিখে কর্তাদের ভাগাভাগি, চাঁদপুরের নদী রক্ষা প্রকল্প। হাসিনা আমলের দুর্নীতির এই স্বাভাবিকীকরণ বা একেবারে বৈধকরণ রাষ্ট্রীয় নিয়মে বা একেবারে লিখিত পরিতভাবে এই যে ঘুষের টাকার ভাগাভাগি, এটি সরকারের উপর থেকে নিচে ছড়িয়ে পড়েছিল। এই কালচার থেকে আসলে তো আমরা বের হওয়ার জন্য বলছি, আপনাদের মতো মানুষরা নানানভাবে বলবার চেষ্টা করছে এবং সাধারণ মানুষও বলছে। ইনফ্যাক্ট সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকেও কিন্তু একটি পক্ষ কিন্তু এটি বলবার চেষ্টা করেছে। এখান থেকে বের হওয়ার আসলে উপায় কি? আমাদের প্রথমেই রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে, যে গত সরকারের আমলে যেটা হয়েছে, পুরাটা রাজনৈতিক নির্দেশেই হয়েছে, সিদ্ধান্তই হয়েছে এবং প্রশাসনে বা এতে আমলারা বা প্রশাসনিক কর্মকর্তারা সেই সুযোগটা নিয়েছে। কিন্তু প্রথম সুযোগটা কিন্তু করে দিয়ে রাজনীতিবিদরাই। অতএব রাজনীতিবিদদের যদি সেই কঠোর সিদ্ধান্ত বা মানে তাদের দেশপ্রেমিক সিদ্ধান্ত যদি তারা থাকে যে না, আমরা এভাবে দেশ চালাবো, আমরা ঘুষ দুর্নীতি প্রভাবমুক্ত হয়ে দেশটা চালাবো, তাহলে প্রশাসন কিন্তু তাদের এটা মানতে বাধ্য। তো সেই ক্ষেত্রে প্রথম ইনিশিয়েটিভটা, উদ্যোগটা রাজনীতিবিদদের থেকে নিতে হবে। আর তারপরে আপনার প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকেও সেই ইয়ের থেকে, সেবামূলক মানসিকতা থেকেই কাজ করতে হবে। তারা যদি রাজনীতিবিদদের কাছ থেকে আশকারাটা না পায়, সুযোগটা না পায়, তাহলে কিন্তু তারা সেই দুর্নীতিটা করতে সাহস পাবে না।
আর সাহসটা যখন না পাবে তখন তারা তখন তাদের স্বাভাবিক জীবনে না ঠিক আছে আমার এইটুক হইলেই চলবে। আর যদি সুযোগটা দেওয়া হয় তাহলে কিন্তু আর চাহিদা শেষ থাকে না, তখন ঘুষ এবং দুর্নীতিটা ছড়িয়ে পড়ে একবার উপর থেকে নিচ পর্যন্ত। তো এখন যদি আপনি রাজনীতিবিদরা সেটা বন্ধ করে দেন, যারা সিদ্ধান্ত নেন পলিসি মেকার তারা যদি সেটা বন্ধ করে দেন, তাহলে যারা বাস্তবায়ন করে তারা সেই ক্ষেত্রে সেটা মানতে বাধ্য, এবং এইভাবেই এটা থেকে বের হওয়ার আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ আফিজউদ্দিন বিপ্লব। একই বিষয়ে জি আহমেদ, আপনার কাছে জানতে চাই যে বিপ্লব ভাই যেটি বললেন যে বিগত সরকারের সময় যে প্রশাসনে বা রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে এই ঘুষ বা অবৈধ লেনদেন এটি জায়জীকরণ করা হয়েছে, এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তেই কিন্তু প্রশাসন স্খলিত হয়েছে এবং এখান থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত সবার আগে জরুরি। কিন্তু 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে কিন্তু আমাদের সবার আগে যেই স্লোগানটি বা যে বক্তব্যটি উঠে এসেছে সেটি হচ্ছে যে আমরা আসলে বদলাতে চাই, আমরা আসলে এক ধরনের নতুন বন্দোবস্ত বা সংস্কার চাই। তো সংস্কার তো আসলে সারা জীবনে শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বারবার বলছে সংস্কার, কিন্তু মরাল সংস্কার হওয়াটা তো সবচেয়ে জরুরি। সেই সংস্কার হওয়ার জন্য এগিয়ে আসতে হবে তো রাজনীতিবিদদের। আপনি কি মনে করেন আমাদের দেশের যে চলমান রাজনীতির যে ধারা আছে সেখান থেকে আদৌ সংস্কার হওয়া সম্ভব, বা এই যে ঘুষ বা অবৈধ লেনদেন এটি মুক্ত হওয়া সম্ভব, সেরকম কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? কয়েকদিন আগে আপনার সংবাদপত্রে একটা সংবাদ ছাপা হয়েছে যে শেখ পরিবারের 5-6 জনের বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে 600+ কোটি টাকা উদ্ধার। তো আপনার ধরেন বাংলাদেশে শেখ পরিবারের মাত্র একজন মানুষ যাদের নাম আছে, তার মধ্যে শেখ হাসিনা, রেহানা, ববি, জয় বা এর মধ্যে একজন মাত্র মানুষ যিনি হচ্ছে বাংলাদেশে উপার্জন করেছেন প্রকৃত অর্থে, সেটা হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা বলেন, তিনি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেই হিসাবে তিনি মাসে আরেক ধরনের বৈধ আয় ছিল। হ্যাঁ, বৈধ আয় ছিল, যে ধরেন আপনার মাসে 1.5-2 লাখ টাকা তিনি উপার্জন করতেন। তো এই আপনি যদি সব যোগ করেন, তিনি এই যে গত 15.5 বছরে যা উপার্জন করেছেন, এইটা আপনার 2 কোটি টাকাও হবে না। সেখানে আপনি 600 কোটি টাকা এনাদের অ্যাকাউন্ট থেকে পেলেন, যাদের কোনো বৈধ সোর্স অফ ইনকাম বাংলাদেশে নাই। মাছের পচনটা শুরু হয় মাথা থেকে। আমাদের দেশে তাই ঘটেছে গত 15.5 বছরে, যে আপনার আমাদের রাজনীতির যে শীর্ষ পর্যায়, সেখান থেকে আপনার চুরি, ঘুষ, লুটপাট সেটা শুরু হয়েছে, টাকা পাচার শুরু হয়েছে। আপনার আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, তারা এবং তাদের সাথে যারা ছিলেন তারা সবাই চুরি করেছেন। এটা যদি চুরি হয় তাহলে পরে আপনার তাদের নিচের স্তরের যে কর্মকর্তা তারা তো উৎসাহিত হবেনি যে আমাদের নেতা নেত্রীরা চুরি করছেন, আমরা করব না কেন। আর এই যে 5ই আগস্টের যে পরিবর্তনটা ঘটলো, এরপরে আমরা কি দেখছি? আমরা দেখলাম যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যে মানুষটা কোনো ব্যক্তিগত সম্পদের কনসেপ্টেই বিশ্বাস করেন না। তিনি আপনার গ্রামীণ ফোনের 30% মালিক, তিনি এই যে গ্রামীণ ব্যাংকের কিন্তু কোনোটাই তিনি নিজের বা তার পরিবারের কোনো সদস্য মধ্যে মালিকানা রাখেন নাই। তিনি পুরোটা ট্রাস্টের মাধ্যমে জনগণের কাছে সোশ্যাল বিজনেস শুধু না, সোশ্যাল প্রপার্টিতে কনভার্ট করেছেন, এবং প্রতিটা জায়গায় তিনি এখান থেকে যে মানে প্রসিডিংস গুলো আসে, যে অর্থগুলো আসে, সেগুলো নতুন ভাবে বিনিয়োগ হয় আরো মানুষের কল্যাণের জন্য। তো এই মানুষটা যখন আমাদের শীর্ষে আছেন কম্পেয়ার টু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, হ্যাঁ, তো ন্যাচারাল ওয়েতে মানুষ আপনার সতর্ক হওয়া শুরু করবে। এবং আপনার হয় কি যে এই 15.5 বছরের যে চুরির ইতিহাস বা এই যে ঐতিহ্য, বা এটাকে ঐতিহ্য বলা ঠিক না, এটা একটা নিকৃষ্ট ঐতিহ্য, এটার থেকে বের হতে মানুষের সময় লাগবে। কিন্তু এটি তো বিপ্লব ভাই যেটি বললেন যে রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু এই পচনটি হয়েছিল। ফিউচারে তো আবার রাজনৈতিক সরকারেই আমরা ফিরছি, হয়তো ডিসেম্বর বা যে কোনো একটা সময় নির্বাচন রাজনৈতিক সরকারে ফিরছি। সেক্ষেত্রে ওই প্রিভিয়াস রাজনৈতিক ক্যারেক্টার যদি আমাদের মধ্যে থেকে যায়, আমরা যদি এখান থেকে বেরোতে না পারি, তাহলে তো সেই একই রূপ পুনরায় ফিরলো, সেই ফ্যাসিজম হয়তো ভিন্ন নামে ফিরবে, যে দলই আসুক, যে রাজনৈতিক সরকার। আপনাকে এখানে একটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে আপনি যদি ধরেন গণতন্ত্রের পথে যাত্রাগুলো আপনি দেখেন, 1991 থেকে 96, 96 থেকে 2001,
2001 থেকে 2006 এই সময়কালগুলি ছিল হচ্ছে আমাদের একদম সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার, গণতন্ত্র বলা যায়। গণতান্ত্রিক সরকার। এই তিনটা সময় আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের যে চুরি, লুটপাট এইসব জিনিসগুলি খুব সীমিত ছিল, হয়েছে কিন্তু বন্ধ হয়নি, নিয়ন্ত্রিত ছিল, খুব সীমিত ছিল। আপনার এই যে আমরা যে সমাজ ব্যবস্থায় আছি সেখানে আপনার কিছুটা অন্যায় অনিয়ম হবে। আপনি একটা জিনিস, আপনি ওই যে ডক্টর আকবর আলী খান আমাদের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এবং তিনি ছিলেন একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তার একটা বই আছে, বইটার নাম হলো পরার্থপরতার অর্থনীতি। সেখানে তিনি পরিষ্কার বলেছেন, উনি 60 সালের কথা বলেছেন, 1960-এর দিকে যখন তিনি এসডিও ছিলেন, সাব ডিভিশনাল অফিসার, সে সময়ও আপনার দুধের মধ্যে আপনার ভেজাল দেওয়ার এইগুলি ছিল, পানি মেশানো। কিন্তু এই জিনিসটা ছিল সবসময় মানে কি একটা সীমার মধ্যে, যে আপনি ধরেন 1 কেজি দুধের মধ্যে 250 গ্রাম পানি দিলেন ওই পর্যন্ত। কিন্তু পুরা সমাজে এই জিনিসটা ছিল না। ইভেন আপনার এই যে 2000 মানে সালের আগ পর্যন্ত আপনার দেশে যারা দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল তাদেরকে সাধারণ মানুষরা নিচু চোখে দেখতো এবং তাদের সাথে সামাজিক সম্পর্কটা এইটার ক্ষেত্রে অনেক মানে তারা অনেক চিন্তা ভাবনা করতো যে এরকম পরিবারে মেয়ে দিব কিনা বা এই পরিবার থেকে মেয়ে আনবো কিনা। কিন্তু এই জিনিসটাকে পুরো ভেঙে চুরে দুমড়ে মুছে দিল গত 15.5 বছরের সরকার। তো এখন যেটা আমরা আশাবাদী হলো এই কারণে যে আপনার যেহেতু আমরা আশা করছি যে সামনের যারা আপনার ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে, সেটা যে দলে আসুক না কেন, তাদেরকে তো আবার 5 বছর পরে জনগণের কাছে যে বলতে হবে যে আমাকে আবার ভোট দেন, হ্যাঁ আমাকে ভোট দেন। তখন জনগণ তাকে প্রশ্ন করবে যে তুমি 5 বছর ক্ষমতায় ছিলা, আমাদের বাংলাদেশ এই মুহূর্তে দুর্নীতি ইন্ডেক্সে বিশ্বে 12তম অবস্থানে আছে। এই 12 থেকে তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসছো? তুমি কি আমাদেরকে 20-এ নিয়ে আসছো নাকি 40-এ নিয়ে আসছো? কমেছে কিনা, কতটুকু কমেছে, এটা আরো কমলো না কেন? এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করবেই। অ্যাটলিস্ট সাধারণ মানুষের মধ্যে আসলে এই জায়গায় আমার একটি প্রশ্ন আছে জিয়া ভাই, সেটি হচ্ছে যে রাষ্ট্র কি আসলে পরীক্ষামূলক প্রকল্প, যে পরীক্ষা বারবার যদি এটা পরীক্ষামূলক প্রকল্প না। রাষ্ট্রটা হলো আমাদের সকল মানুষের, এই দেশের যারা জনগণ তাদের মঙ্গলের জন্য। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা বারবার এই ট্র্যাপে পড়ে যাচ্ছি। আপনি দেখেন হিসাব করে যে আমরা 1971-এ আমাদের স্বাধীনতার পরে আমরা একটা বিরাট সুযোগ পেয়েছিলাম যে দেশটাকে আমরা পুনর্গঠন করব, হ্যাঁ রিবিল্ড করব। কিন্তু আমাদের সেই সময় দেখলেন যে আমাদের 7.5 কোটি কম্বল এসেছিল 7.5 কোটি মানুষের জন্য। সেই সময় যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 7 কোটির জন্য 7.5 কোটি কম্বল, হ্যাঁ, যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে আমার কম্বলটা কোথায়? ওনার কম্বল শুদ্ধ চুরি হয়ে গেছে। তাহলে আপনি মনে করেন যে সাধারণ মানুষ কম্বলের কতটুকু পার্সেন্টেজ পেয়েছে? 20, 30, 40%, বাকিটা লুটপাট হয়ে গেছে। সে 72 থেকে 75 গেল। তারপরে আপনার এই যে একটা সময় এসেছিল যে সময়টা বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে একটা বড় উল্লম্ফন ঘটেছিল, সেটা হলো আপনার 77 থেকে 80 সাল পর্যন্ত। হ্যাঁ, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনাকে হত্যা করার মাধ্যমে এটা থেমে যায়। তারপরে এরশাদ সাহেব আসেন, সে সময়ও আপনার করাপশন শুরু হয়। করাপশনটা কি ওই সময় বিস্তার ঘটে, কিন্তু আপনার এই 15 বছরের তুলনায় ওটা কিছুই না। মানে এর আগের সময়টা তাহলে সোনালী সময় বলতে হবে? সোনালী না, আপনার ওটাও কলঙ্কিত সময়, কম কলঙ্কিত। অসম্ভবকে সম্ভব করে তার সুপারিশ, বাঁশখালীর সংসদ সদস্য সম্পর্কে এরকম একটি খবর ছিল দৈনিক প্রথম আলো পত্রিকায়। ফ্যাসিস্ট আমলের সুপারিশ বাণিজ্যের ব্যাপারে আপনার মতামত কি? আমরা দেখেছি যে মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুলের পিয়ন পর্যন্ত কারো সুপারিশ ছাড়া কোনো কাজই হয়নি। কারো সুপারিশ বলতে একেবারে এমপিদের ডিও লেটারের একটা আপনার এই মানে আপনার গত 15.5 বছরে আপনার হয় কি দেশটাকে ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ আপনার পরিকল্পিতভাবে এটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এটার 2-3টা কারণ আছে। একটা কারণ ছিল যে এই দেশে আপনার মেধাবী মানুষকে লেখাপড়া শিখিয়ে উঁচু স্থানে নিয়ে যাওয়ার, কিংবা তারা দেশ বিষয়ে চিন্তা করবেন, ভাবনা করবেন, লিখবেন, পড়বেন, সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়ার। আপনি দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হলো 66,000 মতো। আপনার এই সরকার যখন প্রথম আসে ক্ষমতায়, মানে আওয়ামী লীগ সরকার, তখন ছিল 37,000 মতো। এই 37,000 স্কুলে
শিক্ষকের সংখ্যা কিন্তু সবসময় কম ছিল। আপনার প্রতিটা স্কুলে কমপক্ষে 5 জন শিক্ষক থাকার কথা, কিন্তু 2 জন ঘাটতি সবসময় থাকতো। কিন্তু যখন একটা পরিকল্পনা হলো যে প্রতিটা স্কুলে একটা করে পিয়নের পদ সৃজন করা হবে, 37,000 পিয়নের পদ সৃজন করা হলো, সেখানে কিন্তু একটা পদেও ঘাটতি নাই, প্রতিটা পদ পূরণ হয়ে গেল। কারণ সেখানে আপনার এলাকার এমপি সাহেবরা তাদের সুপারিশগুলোতে কাজ হয়েছে। এই সুপারিশগুলোতে আপনি জানেন যে কোনো সুপারিশ বিনা পয়সায় বাংলাদেশে বিক্রি হয় নাই গত 15.5 বছরে। সো এই 15.5 বছরে তারা 37,000 পিয়ন নিয়েছেন, যেগুলোর জন্য কোনো স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা নাই, কোনো আপনার মানে জাতীয় ভিত্তিক কোনো রিক্রুটমেন্ট হয় নাই। সেটা হচ্ছে লোকালি, এবং লোকাল যে যারা ক্ষমতাশালী মানুষ তারা সুপারিশ করেছেন, তাদের সুপারিশে হয়ে গেছে অর্থের বিনিময়ে। অবশ্যই যে ভাই বললেন যে 37,000 প্রাইমারি স্কুলে 37,000 পিওর নিয়োগ হয়েছে ডিও লেটারে, বাংলাদেশে কোন নিয়োগ কি আসলে এই ডিওর বাইরে ছিল কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? এমন কোনো ক্ষেত্র নাই যেখানে সুপারিশের ছাড়া। এটা আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এটা জাস্ট এর বাইরে কিছু না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এর মাধ্যমে পয়সা উপার্জন করা যে কোনো পদে যে কোনো ক্ষেত্রে, এটা স্কুল হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে মানে আমলা যেখানে যে কোনো সেক্টরে নিয়োগের ক্ষেত্রে ওই রাজনীতিবিদদের মানে লোকাল এমপি মন্ত্রী তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্ক না দিলে সেই পদের নিয়োগ কখনোই পাওয়া যেত না। কিন্তু বিপ্লব ভাই, প্রশ্ন হচ্ছে এই জায়গায় না, প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই যারা নিয়োগ প্রাপ্ত হলো, এবং জিয়া ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে এখানে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি, এই বিলো স্ট্যান্ডার্ডের মানুষদের হাতে আমাদের প্রশাসন, আমাদের শিক্ষা, আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ? সেক্ষেত্রে আমাদের এখন যদি আমরা সংস্কার বলি বা পুনর্গঠন বলি বা ট্র্যাকে ফেরা বলি, এদের উপরে ভর করে আপনি কি রাষ্ট্র মেরামত করতে পারবেন না? কারণ এর মাথায় তো কিছু নাই, এরা তো টাকা দিয়ে এসেছে, এদের তো সেই মেধা নাই যে রাষ্ট্রকে পুনর্গঠন করা বা রাষ্ট্রকে বোঝা, জনগণকে বোঝা, সেই মেধা বা সেই মনন সেটা তো ওদের নাই। ওরা এসেছে টাকা দিয়ে, চাকরি নিয়েছে, সেই টাকাটা উঠানোই হলো ওদের মূল টার্গেট। উঠানোর পথ তো আবার ওই একই পথে ওঠানো। অথবা এখান থেকে বের হইতে হলে ওদেরকে ঝেড়ে ফেলতে হবে। ধারার পথ কি? এই ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত কিছু নিতে হবে, না হলে আপনি শুধু সবাইকে রেখেই আমি আবার নতুন করে দেশ পুনর্গঠন করব আগের জঞ্জাল রেখেই, তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না। আপনাকে জঞ্জাল পরিষ্কার করতে হবে। জঞ্জাল পরিষ্কার করতে হলে কিভাবে করতে হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কোন পদ্ধতিতে করতে হবে, কিন্তু জঞ্জাল রেখে আপনি নতুন করে দেশ গঠন করবেন সেটা অসম্ভব। বিপ্লব ভাই যেটি বললেন যে জঞ্জাল রেখে আসলে সংস্কার সম্ভব না বা পুনর্গঠনও সম্ভব না, কিন্তু এদেরকে তো ওভার দ্য নাইট বাদ দেওয়াও সম্ভব না। সেক্ষেত্রে সরকার কোন পথে যেতে পারে? এটা একটা সরকারের জন্য খুব বড় চ্যালেঞ্জ। আপনার এই যে ধরেন 37,000 পিয়নের কথা বলেছি, তারা আসলে তারাও কিন্তু ভিকটিম, যে তারা আপনার অর্থের বিনিময়ে চাকরিটা নিতে বাধ্য হয়েছে, বিকজ চাকরি তো বাংলাদেশে নাই, ছিল না, বা আমাদের প্রাইভেট সেক্টরকে আমরা গড়ে তুলতে পারি নাই। কিন্তু আপনার ওই যে উপরের স্তরে যেটা ছিল হয়েছে, যেটা ধরেন আপনার সিভিল সার্ভিসে বলেন, পুলিশ সার্ভিসে বলেন, এইসব জায়গায় যে এগুলো হয়েছে, ছাত্রলীগ করলে সে চাকরি পাবে, তার পরিবার যদি আওয়ামী লীগ পরিবার হয়ে থাকে তাহলে সে চাকরি পাবে, কিংবা মুক্তিযোদ্ধা, সেটা ভুয়া মুক্তিযোদ্ধা হোক, সে চাকরি পাবে। কিন্তু সাধারণ মানুষ যারা আপনার এই দেশের জন্য পরিশ্রম করেছে, সব জীবন যাপন করেছে, মেবি হয়তো তারা যোগ্য, কিন্তু দু একটা মানে রাজনৈতিক হিসাবে তারা আওয়ামী লীগ পন্থী না, সেই মানুষগুলোকে বাদ দেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে আমার মনে হয় যে দুটো ব্যাপার করা যেতে পারে। একটা হলো যে এদেরকে গ্র্যাজুয়ালি বাদ দেওয়া যেতে পারে, হ্যাঁ, সেটা হলো যে যাদের ট্র্যাক রেকর্ডগুলি তো সবারই আছে, বিকজ আপনার যে সরকারের কেন্দ্রে যারা কাজ করেন তাদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড আছে, এই ট্র্যাক রেকর্ডকে মোছা সম্ভব না। সেই ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে যারা অতি খারাপ কাজ করেছে এবং স্বৈরাচারকে রাখার ক্ষেত্রে যাদের প্রচুর অবদান আছে, সেই মানুষগুলিকে প্রথম ধাক্কায় বাদ দিতে হবে। আর দ্বিতীয় হলো যে বাকি যারা আছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা তো সবাইকে বাদ দিতে পারবো না, আমাদের করতে হবে যে তাদেরকে আমাদের বুঝায় আনতে হবে, যে ইনক্লুশন করতে হবে, যে তোমরা যে কাজগুলো করেছো সেটা ভালো করনি, দেশের ক্ষতি হয়েছে, তোমরা
তোমাদের ভুলগুলি স্বীকার করো এবং দেশের প্রতি কমিটমেন্টটা তোমাদের জাগিয়ে তুলো। এটা একটা ইয়ে হতে পারে। আর তৃতীয় যে জিনিসটা আমি মনে করি সেটা হলো যে নতুন ছেলে মেয়েদেরকে প্রচুর পরিমাণে আবার নিয়োগের আওতায় আনতে হবে। যে আপনার যারা এই যে গত 15 বছর তো বটেই, বিশেষ করে যে গত 36 দিনে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে ছেলে মেয়েগুলো আহত হয়েছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে ইন্ডাকশন করতে হবে সরকারের বিভিন্ন জায়গায়। সবাইকে আপনার সেক্রেটারি অথবা বিগত 15 বছরে যারা যোগ্যতা সম্পন্ন হওয়ার সত্ত্বেও বঞ্চিত ছিল তাদেরকে জায়গাগুলোতে আনা যেতে পারে। ধন্যবাদ জিয়া আহমেদ ভাই। বিপ্লব ভাই, শেষ করব 30 সেকেন্ডে। সরকারকে পরামর্শ বা কোনো প্রকার প্রত্যাশা, নতুন প্রত্যাশা আছে কিনা? প্রত্যাশা তো সরকারের প্রতি আমার এবং সারা দেশের জনগণের অসম্ভব প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা নিয়েই এই সরকার এসেছে। এখনো আমরা সেই প্রত্যাশায় আছি যে সরকার এই দেশটাকে আমাদের একটা প্রত্যাশার জায়গায় মানুষের দেশ করে দিবে। সেই ক্ষেত্রে জিয়া ভাই যেটা বলেছেন যে একটা ইনক্লুসিভ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে একটা নৈতিকতা বোধ জাগিয়ে তুলে তার মাধ্যমে আপনি দেশকে মানসিক পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, যাতে তাদের মধ্যে দেশপ্রেম জন্ম নেয়, দেশের প্রতি দায়বদ্ধতা বাড়ে, সেভাবেই আপনি উত্তরণ করতে পারবেন। এবং সবার আগে দরকার তো রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশটা আমাদের, এই দেশটা সবার, এই দেশটা মানুষের, এবং এই মানুষের বাসযোগ্য রাষ্ট্র গঠনেই আসলে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। জি, ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব ভাই, ধন্যবাদ জিয়া আহমেদ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।